হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8 এর লেসন 3 অ্যান এপ্রিল ডে পড়াতে চলেছি। All are asked to open your notebook and pencil and write down all the important things that will be discussed in the class. So দেখো, প্রথমে রয়েছে কবিতাটির নাম হলো অ্যান এপ্রিল ডে। সো কেন এরূপ নাম করা হলো অ্যান এপ্রিল ডে? অ্যাকচুয়ালি এপ্রিল ডে এই সময়টা কিন্তু একটা গ্রীষ্মকালের সময়। পশ্চিমী দেশগুলিতে এই সময়টা কিন্তু খুব মনোরম হয়ে থাকে, কারণ ওই সমস্ত দেশগুলিতে সাধারণত ওগুলো শীতপ্রধান দেশ। যেমন আমাদের বসন্তের সময়টা একটা মনোরম সময় বলে আমরা মনে করি, ওদের কিন্তু এই এপ্রিল মাসের যে গ্রীষ্মকালের সময়টা, সেটা ওদের কাছে একটা মনোরমের দিন হয়ে থাকে। তো সেইখান থেকেই সেই ধরনেরই একটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে লেখক হেনরি ওয়াডসওয়ার্থ লংফিলো এই কবিতাটি লিখেছিলেন অ্যান এপ্রিল ডে। ওকে, তো কবিতাটিতে প্রবেশ করার আগে লেখক হেনরি ওয়াডসওয়ার্থ লংফিলো সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। তিনি 1807 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 সালে মারা গিয়েছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। তিনি তার সময়কার বিখ্যাত আমেরিকান কবিদের মধ্যে অন্যতম ছিলেন। লংভিলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস। তিনি তার লিরিক পোয়েমসের জন্য খুব বিখ্যাত ছিলেন। নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়ার, তার প্রথম যে সমস্ত মেজর পোয়েট্রি কালেকশনসগুলো ছিল তার মধ্যে অন্যতম কি কি না, ভয়েসেস অফ দি নাইট, ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস। ওকে, ভয়েসেস অফ দি নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, এই দুটো কিন্তু ফেমাস পোয়েট্রি কালেকশন। দি প্রেজেন্ট টেক্সট ইজ এ পার্ট অফ লংফিলোস পোয়েম অফ দি সেম নেম। এই যে বর্তমান যে গল্পটা রয়েছে সেটা কিন্তু লেখক হেনরি ওয়াডসওয়ার্থ লংফিলোর একটা বড় পোয়েম রয়েছে এই একই নামে অ্যান এপ্রিল ডে, তারই একটা অংশ রয়েছে আমাদের এই আজকের আলোচিত এই কবিতাটি। ঠিক আছে, মানে তিনি একটি বড় কবিতা লিখেছিলেন, তারই একটা অংশ এই কবিতাটি। দেখো, কবিতাটিতে যাওয়ার আগে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। হোয়াট প্লিজার ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার? তোমার কি মনে হয় যে প্রকৃতিকে একদম পাশ থেকে লক্ষ্য করলে, হ্যাঁ, বা খুব সূক্ষ্ম করে যদি আমরা নোটিস করি প্রকৃতিকে, তখন কোন ধরনের আমরা আনন্দটা পেয়ে থাকি? তো সেইটা তোমার মতামত জানতে চেয়েছি। 2 নম্বর, হাউ উড ইউ ফিল অন এ ওয়ার্ম সানি ডে ওয়াকিং থ্রু এ গ্রিন উড? ওকে, একটি গ্রীষ্মের রোদ ঝলমলে দিনে, হ্যাঁ, সবুজ জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাওয়াটা তোমার কেমন মনে হয়? তোমার মতামত জানতে চেয়েছি। তো এই ছিল দুটো প্রশ্ন। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত কি। তো চলো আমরা কবিতায় প্রবেশ করছি। When the warm sun that brings, ওকে, দেখো প্রথমেই ওয়ার্ম সান। তোমরা জানো এপ্রিল মাস গ্রীষ্মকালের সময়, তো অবভিয়াসলি the sun becomes warm and hot at that time. তো গ্রীষ্মের সূর্যটা, যখন গ্রীষ্মের সূর্য that brings মানে আনা, যেটা ওকে, let me clear it. ওকে, that brings যেটা নিয়ে আসে seed time, seed time মানে বীজ বপন করার সময়, and harvest এবং ফসল কাটার সময়, has returned again, হ্যাঁ, আবার ফিরে এসেছে। মানে লেখক বলতে চেয়েছেন যে গ্রীষ্মের সময়টা, গ্রীষ্মের যে সান, উত্তপ্ত সান যেটা নিয়ে আসে বীজ বপন করার সময় এবং কাটার সময়, হ্যাঁ, সেই সময়টা আবার ফিরে এসেছে। টিজ মানে it is sweet to visit the still wood, মানে এই সময়ে নীরব যে জঙ্গল রয়েছে সেই নীরব জঙ্গলে বা শান্ত জঙ্গলে ভিজিট করাটা খুবই মধুর। where springs the first flower of the plain, এখানে স্প্রিং মানে ব্লুম, মানে যেখানে ফুটে ওঠে ওই প্রান্তের
প্রথম ফুল, ওই প্রান্ত বলতে ওই জঙ্গলের কথা বলেছি। তো যে জঙ্গলে প্রথম ফুল ফুটে উঠবে সেই জঙ্গলে ভিজিট করাটা, ঘুরে আসাটা খুবই মনোরমের হয়, খুব মধুর হয়। হ্যাঁ? কোন সিজনে? এখানে কোন সিজনের কথা বলা হয়েছে? ওই গ্রীষ্মকালের কথা বলা হয়েছে। হুম? তো ফার্স্ট স্ট্যানজাটা দেখে নাও কবিতার। ফার্স্ট স্ট্যানজাতে এটাই বলা হয়েছে যে উষ্ণ সূর্য যেটা নিয়ে আসে ফসল বোনার সময় বা ফসল বপনের সময় এবং ফসল কাটার সময়, সেই সময়টা আবার ফিরে এসেছে। এবং এটা খুবই একটা মনোরম ব্যাপার হয় যে নীরব জঙ্গলে ঘুরে আসা। যে জঙ্গলে প্রান্তরে প্রথম ফুল ফোটে। ওকে, এটা হয়ে গেল ফার্স্ট স্ট্যানজা। দেখো সেকেন্ড স্ট্যানজাটা দেখে নাও। I love the season well. Okay, my dear student, here the season is mentioned. Actually, এটা season বলতে summer season কে বোঝানো হয়েছে। তো I love the season well. আমি এই সিজনটাকে, এই ঋতুটাকে ভালোবাসি, খুব ভালোবাসি। When the forest glades are teeming with bright forms. Okay, glades and teeming. Glade মানে জেনে রাখো একটা small woodland area in a forest. তো জঙ্গলের মধ্যে একটা যে স্মল এরিয়া ফিল্ড কভার্ড উইথ গ্রাসেস, তো জঙ্গলের মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে অনেকটা জায়গা জুড়ে ঘাসে ভরা থাকে, সেই রকম ঘাসে ভরা জায়গাটাকে বলা হয় গ্লেড। আর ওইখানে কিন্তু সাধারণত বড় গাছ খুব থাকে না, ওই জায়গাটাতে ঘাসে ভরা থাকে, ওই রকম জায়গাকে বলা হয় গ্লেড। আর টিমিং উইথ ব্রাইট ফর্ম, টিমিং মানে লার্জ নাম্বার, অনেক পরিমাণে থাকে। উইথ ব্রাইট ফর্মস নর ডার্ক অ্যান্ড ম্যানি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, ফোরটেল মানে পূর্বাভাস দেয়, আগে থেকে বলে দি কামিং অন অফ স্টর্মস। ওকে, তো চলো, আই লাভ দি সিজন ওয়েল, আমি ওই ঋতুটাকে খুব ভালোবাসি। হোয়েন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্ম, যখন জঙ্গলের মধ্যে ঘাসে ভরা প্রান্তটার সূর্যের উজ্জ্বল কিরণ পড়ে। সূর্যের উজ্জ্বল কিরণের ছটা দেখা যায়। নর ডার্ক, অন্ধকার থাকে না। অ্যান্ড ম্যানি ফোল্ডেড ক্লাউডস, এবং অনেক ফোল্ডেড ক্লাউডস মানে পেঁচালো মেঘ, যেটা পূর্বাভাস দেয়, ফোর্টেল মানে পূর্বাভাস দেয় দি কামিং অন অফ স্টর্মস। ওকে, তো এই সময়টাতে মানে এটা নরের সাথে জুড়ে দিতে হবে যে সেখানে অন্ধকার ক্লাউডও অন্ধকার থাকে না, এবং ফোল্ডেড ক্লাউড, অন্ধকার মানে ডার্ক আর ফোল্ডেড ক্লাউড কোনোটাই থাকে না, যেটা বলে দেবে যে ঝড় আসছে বা ঝড়ের পূর্বাভাস রয়েছে, এমন কোনো আকাশে কিন্তু কোনো রকম মেঘ থাকে না, অর্থাৎ আকাশ পরিষ্কার থাকে। ওকে, নেক্সট দেখো, ফ্রম দি আর্থস লুজেন্ড মোল্ড। ওকে, লুজেন কথার অর্থ হলো ঢিলা বা আলগা, মোল্ড মানে মৃত্তিকা, মাটি, নরম মাটি বা উর্বর মাটি আর কি। দি স্যাপলিং, স্যাপলিং কথার অর্থ হচ্ছে প্ল্যান্ট, চারা গাছ যেটাকে বলা হয়। ড্রস ইট সাস্টেনেন্স, সাস্টেন মানে পুষ্টিরস বা খাদ্য। অ্যান্ড থ্রাইভস, এবং বেড়ে ওঠে। দো স্ট্রাইকেন, স্ট্রাইকেন মানে আঘাতপ্রাপ্ত হয়। হার্ট উইথ উইন্টার্স কোল্ড অ্যান্ড ড্রপিং ট্রি রিভাইভস, ড্রপিং মানে নত, রিভাইভস মানে পুনরায় বেঁচে ওঠা। তো ওয়ার্ডগুলো অবশ্যই আন্ডারলাইন করে লিখে নাও, নোট করে নাও। বলছে দেখো, ফ্রম দি আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর আলগা মাটি থেকে, দি স্যাপলিং ড্রস ইটস সাস্টেনেন্স, ছোট চারা গাছ এর পুষ্টিরস শোষণ করে। অ্যান্ড থ্রাইভস, এবং বৃদ্ধি পায়। দো, দো মানে যদিও, যদিও স্ট্রাইকেন টু দি হার্ট উইথ উইন্টার্স কোল্ড, যদিও শীতের ঠান্ডায় এর হৃদয়টা আঘাতপ্রাপ্ত হয়। হৃদয় বলতে এই যে চারা গাছের বীজ অবস্থায় যখন থাকে, হ্যাঁ, তখন কিন্তু বা চারা গাছগুলো ঠান্ডার আঘাতে আঘাতপ্রাপ্ত হয়, ঠান্ডার সময় আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত মানে কি, গাছে বেড়ে উঠতে কঠিন, বেড়ে ওঠার সময়টা একটু অনুপযুক্ত, একটু কঠিন হয়ে যায় গাছেদের পক্ষে শীতকালে বেড়ে ওঠাটা।
অ্যান্ড ড্রপিং ট্রি রিভাইভস। কিন্তু এই সময় এই গ্রীষ্মকালের সময়টা এলে যে সমস্ত গাছগুলো নত অবস্থায় থাকে সেগুলো আবার বেঁচে ওঠে। ড্রপিং ট্রি রিভাইভস, নত গাছগুলো আবার বেঁচে ওঠে। ড্রপিং ট্রি, নত গাছ, রিভাইভস মানে বেঁচে ওঠা। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আর এই যে লাইনটা রয়েছে, তো স্ট্রাইকেন টু দি হার্ট উইথ উইন্টার্স কোল্ড, এই লাইনটা কিন্তু একটা একটা পার্সোনিফিকেশনের মতন এই জায়গাটাও করা হয়েছে, একটা ফিগার অফ স্পিচ, যেখানে নন লিভিং থিংকে লিভিং থিং এর সাথে তুলনা করা হয়ে থাকে, লিভিং থিং এর সত্তা প্রদান করা হয়ে থাকে। হ্যাঁ, তো চারা গাছের তো হার্ট থাকে না, মানুষের থাকে। তো চারা গাছের আড়ালে লেখক এই সিচুয়েশনটাকে, এই কন্ডিশনটাকে মানুষের কন্ডিশনের সাথে তুলনা করতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে সারা বছর যেহেতু শীত প্রধান দেশগুলিতে উইন্টার বিরাজ করে থাকে, শীতের প্রকোপ থাকে, সেই রকম ক্ষেত্রে ওই গ্রীষ্মের সিজনটা তাদের কাছে খুব মনোরম হয়ে থাকে। এইটা বোঝানোর জন্য কিন্তু লেখক এই লাইনটা ব্যবহার করেছেন। নেক্সট দেখো, দি সফটলি ওয়ার্বলড সং। আচ্ছা, সফটলি কোমল মৃদু, ওয়ার্বলড মিষ্টি গান, comes from the pleasant wood, colored wings, glance, quick opening. ওকে, দেখো, দি সফটলি ওয়ার্বলড সং, মৃদু পাখির যে গান, মিষ্টি গান, কামস ফ্রম দি প্লিজেন্ট উড, যেটা মনোরম জঙ্গল থেকে আসে। কি আসে না, ওয়ার্বল সংটা। ওয়ার্বল এক প্রকার গায়ক পাখির গান কে বলা হয় ওয়ার্বল। ঠিক আছে, সেটা জঙ্গল থেকে আসে। অ্যান্ড কালার্ড উইংস, এবং রঙিন ডানাগুলি, গ্ল্যান্স কুইক ইন দি ব্রাইট সান, সেটা সেটা উজ্জ্বল সূর্যের দিকে এক দৃষ্টিতে খুব দ্রুত চাহনি দিয়ে থাকি। দ্যাট মুভস অ্যালং, যেটা দ্যাট মুভস অ্যালং দি ফরেস্ট ওপেনিং, এবং যেটা জঙ্গলের ওপেনিং বা শুরুর দিকটা বরাবর চলতে থাকে। শুরুর দিক বরাবর জঙ্গলের শুভ সূচনার বরাবর চলতে থাকে। মানে বলতে চেয়েছে এক প্রকার যে গায়ক পক্ষীর কাছ থেকে একটা গান শোনা যাচ্ছে ওই জঙ্গল থেকে, এবং তাদের যে ডানাগুলো সেগুলো কালার্ড। কি করে কালার্ড হচ্ছে না, সূর্যের কিরণটা তাদের ডানায় পড়ছে। হ্যাঁ, সেই পাখিগুলো গ্ল্যান্স কুইক ইন দি ব্রাইট সান, সেই পাখিগুলো, ওই পাখিদের চোখটা পড়ে উজ্জ্বল সূর্যের পানে। তারপর দ্যাট মুভস অ্যালং দি ফরেস্ট ওপেনিং, এবং যা ধেয়ে যায় জঙ্গলের শুভ সূচনা বরাবর বয়ে যায়। নেক্সট দেখো, when the bright sunset fills, okay, sunset bright fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill, okay, and wide the upland glows. Okay, দেখো, কবিতার লাস্ট স্ট্যাঞ্জা পড়াচ্ছি। when the bright sunset fills, যখন উজ্জ্বল সূর্যাস্তটা, যেটা ভরিয়ে তোলে দি সিলভার উডস উইথ লাইট, রূপলি বনভূমিকে আলোয় ভরিয়ে তোলে। দি গ্রিন স্লপ থ্রোস, সবুজ, থ্রোস মানে এখানে আঁকা অর্থও বলে দিতে পারো। হ্যাঁ, সবুজ যে ঢালু পথ, স্লপ কথার তো ঢালু পথ, সবুজ ঢালু পথ, যা একটা ছবির মতন একটা চিত্র অঙ্কন করে। ইটস শ্যাডো ইন দি হলো অফ দি হিল, আচ্ছা, হিল মানে পাহাড়, পাহাড়ের যে ঢালু পথ বরাবর, পাহাড়ের যে গহ্বর, হলো মানে গহ্বর, সেই গহ্বরের ছায়া পথে, সেই গহ্বরের ছায়া পথে একটা ছায়া পথ বরাবর পাহাড়ের যে হিলে, যে পাহাড়ের হিল রয়েছে হলো, পাহাড়ের গহ্বরে, সেখানে ছায়া পথের সৃষ্টি করে। অ্যান্ড ওয়াইড দি আপল্যান্ড গ্লো, এবং যেখানে উঁচু অবস্থাতে রয়েছে
ওয়াইড মানে চওড়া, চওড়া উঁচু প্রান্ত রয়েছে সেটা চকচক করে ওঠে। মানে লেখক এখানে অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল ফেনোমেনার কথা উল্লেখ করেছে, যেখানে সূর্যাস্তের সময় সানসেটের সময় অবভিয়াসলি সূর্য আমাদের আপাতভাবে মনে হয় পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো পশ্চিম দিকে অস্ত যাওয়ার সময় সূর্যের আলোটা একদিক বরাবর পড়ছে, পাশ থেকে পড়ছে। তখন যখন জঙ্গল, তো জঙ্গলে কিছু কিছু জায়গা উঁচু নিচু থেকেই থাকে। তো উঁচু জায়গার যখন আলোটা পড়ছে, তখন উঁচু জায়গার বিপরীত দিকে যে যদি ঢালুর মতন একটা গহ্বর থেকে থাকে, সেখানে ছায়া পড়ছে। তো সেই জায়গাটা ছায়াময় হয়ে যাচ্ছে। আর যে জায়গাটা উঁচু আছে সেই জায়গাতে আলো পড়ার কারণে চকচক করছে। এটাই লেখক এই লাস্টের ২-৩ লাইনে বলেছে যে দি গ্রিন স্লপ থ্রো, সবুজ যে ঢালু পথ সেটা এঁকে দেয় ইটস শ্যাডোজ ইন দি হলো অফ দি হিল, পাহাড়ের গহ্বরের ছায়াটা, অ্যান্ড ওয়াইড দি আপল্যান্ড গ্লো, এবং উঁচু ভূমিগুলিকে, চওড়া যে উঁচু ভূমিগুলি রয়েছে সেগুলোকে চকচকে ভাবে অঙ্কিত করে দেয়। তো একই রকম ভাবে আমরা সূর্যের দুরকম কাজের কথা দেখলাম। একদিকে সূর্যকিরণটা জঙ্গলের একটা অংশকে ছায়াময় করে দিচ্ছে, অপরদিকে জঙ্গলের আরেকটা অংশকে কিরণে ভরিয়ে দিচ্ছে। আর জঙ্গলের যে বলতে চাইছে যে সূর্যাস্তের সময় যে সূর্যের কিরণটা সেটা রুপোলি বনকে আলোয় আলোকিত করে দিচ্ছে। ঠিক আছে? খুব সুন্দর একটা আহ ইন্টারেস্টিং একটা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন লেখক। তো এই হলো আমাদের কবিতা। আর দেখো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড দেওয়া রয়েছে। গ্লেড মানে আগেই বলেছি স্মল ওপেন এরিয়া অফ গ্রাস ইন এ উড, জঙ্গলের মধ্যে যে ঘাসে ভরা একটা প্রান্তর, খোলা প্রান্তর, খোলা জায়গা, তাকেই আমরা বলবো গ্লেড। ওকে, গ্লেড বলবো। নেক্সট দেখো টিমিং মানে বলেছিলাম যে প্রেজেন্ট ইন এ লার্জ নাম্বার, অনেক পরিমাণে বর্তমান, সেটাকে বলবো টিমিং। অনেকটা পরিমাণ। সাস্টেনেন্স বলে বলেছিলাম যে উর্বরতা, পুষ্টিরস গ্রহণ করে বা খাদ্য গ্রহণ করে, সাস্টেনেন্স। দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ অ্যান্ড স্টে হেলদি মানে পুষ্টিরস। থ্রাইভস মানে ফ্লোরিশ, বৃদ্ধি পায়, ফ্লোরিশ। স্ট্রাইকেন মানে হচ্ছে আঘাত লাগা, সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই অ্যান আনপ্লেজেন্ট ফিলিং। সেটাই বলা রয়েছে যে কোনো একটা অপ্রীতিকর অনুভব থেকে সিরিয়াসলি আঘাতপ্রাপ্ত হওয়া আর কি, স্ট্রাইকেন। নেক্সট দেখো ড্রপিং মানে নত, টু বেন্ড ডাউনওয়ার্ড, নত। ওয়ারবেল্ড মানে এক প্রকার সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং নোট, এক প্রকার গান যেখানে গানের নোটগুলো দ্রুত চেঞ্জ হয়, সেই ধরনের গানকে বলা হয় ওয়ারবার্ড। এই যে জঙ্গলের যে বিভিন্ন রকমের পাখির আওয়াজ, ওইটাকে লেখকের মনে হয়েছে যে ওয়ারবার্ড। দ্রুত চেঞ্জ হওয়া গানগুলিকে বলা হয় ওয়ারবার্ড। আপল্যান্ড অ্যান এরিয়া অফ হাইল্যান্ড, জঙ্গলের যে সমস্ত এরিয়াগুলো একটু উঁচু থাকে সেই সমস্ত জায়গাগুলোকে বলা হয় আপল্যান্ড। ঠিক আছে? তো ওয়ার্ড নেস্ট গুলো দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। তো ভালোভাবে করে নিও, এবং কবিতাটা যদি বুঝতে অসুবিধে হয় তো আবার ওয়াচ করে নিও। খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা, তোমাদের কাজে লাগবে। আর কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ সবাইকে এতদূর দেখার জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে খুব ইন্সপায়ার করে, এবং বন্ধুদেরকে বা বান্ধবীদেরকে একটু শেয়ার করে দিও। প্রত্যেকে লাইক করলে আমার খুবই ভালো লাগে। তো ভালো থেকো সবাই। ক্লাসটা কেমন হলো অতি অবশ্যই জানিও, and stay happy. Goodbye, take care.